phone call, you can, no, I'm saying with one phone call you can make a difference. ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করবো না, অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনূস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না। টিউলিপ সিদ্দিককে ঘিরে প্লট বরাদ্দের জালিয়াতি অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী আইনজীবী। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা যুক্তরাজ্যের একদল আইনজীবীর তীব্র প্রশ্নের মুখে পড়েছে। জার্মানির রাষ্ট্রদূত তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। এখন তাদের ইঙ্গিত আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে, এটা ভারত এবং পশ্চিমা ভারত পছন্দ করছে। প্রিয় দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগত। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, তাই কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল অংশে। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী 1 ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে। সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল, সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ টরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল, যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ, সেই অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ আছেন, টনি ব্লেয়ার, প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী, আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ 5 জন আইনজীবী, এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনূস সরকার পরিচালিত এই বিচারকে অন্যায্য এবং কন্ট্রিভড মানে সাজানো কিংবা বলা যেতে পারে মতলববাজির বিচার হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে কোনোভাবে তার মৌলিক অধিকারগুলোই রক্ষিত হয়নি, তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমে উনি নানা রকম সম্পত্তি বানিয়েছেন, বাংলাদেশে প্রভাব খাটিয়েছেন, দুর্নীতি করেছেন, এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা, এই প্রশ্ন যখন ডক্টর ইউনূসকে করা হয়েছিল, ডক্টর ইউনূস প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি চান বিচারের প্রক্রিয়ায় চলুক, এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না। এই ডক্টর ইউনূস হচ্ছেন সেই ডক্টর ইউনূস যিনি এমনকি 24 আগস্টের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা, টিউলিপ সিদ্দিক সহ সবাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন, তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া। এই আইনজীবীরা, এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি, যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন, নিশ্চিতভাবেই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠাবেন, প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন, সেই প্রত্যাশা করে মানে একটা নোটিশের মতো, আইনি নোটিশের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনূসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা। প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে কনজারভেটিভ সাবেক মন্ত্রী, কনজারভেটিভদের শীর্ষস্থানীয় আইনজীবী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীদের পাঠানো এই চিঠিটির খবর এসেছে, তারা প্রত্যেকে ওই খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয়, টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে, ব্রিটিশ সংবাদ মাধ্যম, ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা, ব্রিটিশ রাজনীতিবিদেরা, কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা, রাজনীতিবিদেরা একে এক
ইউনূসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে, যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে। খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের, যেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিকী নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকীর ভাই বোনের জন্য জমি আদায় করে নিয়েছেন। মানে ভাবতেই তো পারছেন, মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে। মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে মেয়েদেরকে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে, যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই, সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে। কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা, তারা বলেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন, তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেন্সিয়া বা পলাতক দেখিয়ে, অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের? কারণ টিউলিপ সিদ্দিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যান্সিয়াল, গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো, তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা। কারণ টিউলিপ সিদ্দিকী তো হারিয়েও যান নাই, তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন, তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে হাউস অফ কমন্সে যদি বাংলাদেশ সরকার চিঠি লিখত এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ, সাক্ষ্য, প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে, তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, যাতে বাংলাদেশেই তিনি আইনি লড়াই চালাতে পারেন। তো এই আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে ঠিক কোন গ্রাউন্ডে, কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনূস সরকারের আমলে বিচার করা হচ্ছে, যখন টিউলিপ সিদ্দিক প্রকাশ্যে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশটিতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেখেন টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে, ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই মানে বাংলাদেশে গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি করেছেন, তিনি ব্রিটেনে দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন, এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে, সংবাদ মাধ্যমে নানা রকম খবর প্রকাশ করে, তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন, সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন, সর্বোচ্চ কমিশন, সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে। এবং পদত্যাগ করবার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন, যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন, কোন ঠিকানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগপত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই। এবং এরপর ইউনূসকে লেখা চিঠিতেও তিনি আবারও মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন, মানে ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে, যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি, যে দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার গড়েছি, মানে সেই দেশটা তো যুক্তরাজ্য। এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইগেটে জনপ্রতিনিধি হিসেবে আমার কাজকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই কথা বলেই কিন্তু তিনি জানুয়ারি মাসেও পদত্যাগ করেছিলেন। এবং তখন টরি মানে কনজারভেটিভ পার্টি খুব স্বাভাবিকভাবে, বিরোধী পক্ষের রাজনীতিবিদরাও বারবার কিয়ার স্টারমার, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে প্রশ্ন করছিলেন যে কিভাবে আপনি এমন একটা দেশের প্রধানমন্ত্রীর বোনের মেয়েকে নিয়োগ দিলেন যার নাকি এত এত দুর্নীতির অভিযোগ উঠছে। কিন্তু লাউরি ম্যাগনাসের কমিশনে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে এবং বিচার কাজটা বাংলাদেশে এত হাস্যকর ভাবে চলছে, ওই যে বললাম পূর্বাচলের প্লট পাওয়ার জন্য, মানে পূর্বাচলের প্লট শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে মেয়েদের পাইয়ে দেওয়ার জন্য শেখ রেহানার আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নাকি শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করছে, এমন হাস্যকর অভিযোগে বিচার চলবার পরে যেসব খবরাখবর আসছে তাতে পরিষ্কার ব্রিটেনের সংবাদ মাধ্যম, ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা, ব্রিটেনের রাজনীতিবিদেরা, টরি, লেবার সবাই বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের আমলে আসলে কি চলছে। কারণ একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও, অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে, কন্যাকে হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনূসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর, সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে, ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে, তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা। এই
হাই প্রোফাইল আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে তারা তাদের উদ্বেগের একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যেভাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছেন, মানে সংবাদ মাধ্যমে ঢালাও অভিযোগ করে যাচ্ছেন, এমন ঢালাও অভিযোগের পর আদালতের পক্ষে নিরপেক্ষভাবে আর বিচার করা সম্ভব বলে তারা মনে করেন না। মানে আপনি যদি কাউকে খুনি হিসেবে ধরে নিয়ে বা দুর্নীতিবাজ হিসেবে ধরে নিয়েই বিচার শুরু করেন, তাহলে মানে সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে সবাই মিলে যদি সেই রক তুলতে থাকেন, তাহলে সেই দেশের আদালতে তো বিচার হতে পারে না। এই আইনজীবীরা তাই বলছেন, তারা আশা করেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে সরকার পক্ষের আইনজীবীরা, তারা আশা করেন ওই বিচারের রায় দেওয়ার আগে সরকার আদালত এই সবগুলো খুঁত সংশোধন করবে, সবগুলো বিচারের ত্রুটি সংশোধন করবে এবং তারপর এই রায় দেওয়া নিয়ে ভাববে। আবিদা ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাজ্যে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন গার্ডিয়ান, স্কাই নিউজ সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তবে খুব স্বাভাবিকভাবে আবিদা ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় নাই। তবে সম্ভবত একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনূস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না। আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যারা বিকাশের চিন্তা করে এবং গণতান্ত্রিক একটা নির্বাচন এইগুলো দেখতে চায়, তারা কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন করে, স্বচ্ছ, জবাবদিহি এবং অংশগ্রহণমূলক নির্বাচন। আজকে জার্মানি সেই কথাটা বলেছে। তারা ডিকাপ অর্থাৎ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, তাদের সাথে যে মত বিনিময়ে তারা পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। এখন এই অংশগ্রহণমূলক নির্বাচনের থিওরিটা, দৃষ্টিভঙ্গিটা, এটা কিন্তু বিশ্লেষণ করা, এটা তারা পরিষ্কার করে, অতীতেও কিন্তু পরিষ্কার করেনি। কিন্তু আকার ইঙ্গিতে তারা বলতো যে বিএনপি জামাতকে নিয়ে নির্বাচনটা করো, যাতে বিতর্ক না হয়, কোনো একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হয় না। জার্মানি কি কোন লাইনে বলছে? জার্মান পরিবর্তিত প্রেক্ষাপটে কি সেই লাইনে বলছে, নাকি যেই দলগুলো এখন আছে, মানে হাসিনা বিরোধী যে দলগুলো, তারা যাতে সবাই অংশ নেয়, তো তারা তো সবাই অংশ নেবেই, তারা তো নির্বাচনের কাজ করতেছে। তাহলে এই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত দিল জার্মানি? এর আগে দেখেন যুক্তরাজ্যের একজন মন্ত্রী আসলো, উন্নয়ন বিষয়, সেখান থেকে উনি কি বলেন আমরা জানলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের নিবন্ধন নেই, তাদের প্রতীক নেই। নির্বাচন কমিশন যেহেতু তাদের নিবন্ধন প্রতীক দেয়নি এবং একই সঙ্গে আদালত যেহেতু তাদের উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমের উপরে, সুতরাং তারা অংশ নিতে পারবে না। তারপর দেখলাম যে আয়ারল্যান্ডের সম্ভবত একজন মন্ত্রী দেখা করলেন, সেখানে কিন্তু একই কথা উচ্চারিত। এগুলো হলো পশ্চিমা গণতান্ত্রিক দেশ। এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জার্মান। জার্মান কিন্তু আগে খুব একটা তৎপর ছিল না, ফ্রান্সও অত তৎপর ছিল না। সেই ফ্রান্সের রাষ্ট্রদূত হঠাৎ করে দেখলাম কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছে, তারা সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলছে। কিন্তু আসলে কি শুধু তাই? নির্বাচনকে সামনে রেখে তারা কি কোনো বক্তব্য দিচ্ছে না? হয়তো দিচ্ছে, আমরা পুরোটা জানি না। কিন্তু জার্মানের রাষ্ট্রদূত ডক্টর রুডিগার রোডস, তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে বাংলাদেশের ত্রয়োদশ আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। এই শব্দগুলো যদি হাসিনার আমলে ব্যবহার করতেন মার্কিন রাষ্ট্রদূত বা ব্রিটিশ হাইকমিশনার, তাহলে আমরা ধরে নিতাম তারা বিএনপি জামাতকে উদ্দেশ্য করে করছে। এখন কার উদ্দেশ্য করছে? এখন তাদের ইঙ্গিতটা আওয়ামী লীগকে নিয়ে, এটা কি বলতে চাচ্ছে? নাম কিন্তু তারা অতীতেও বলেননি, এবারও বলছেন। এখন বুঝে নিতে হবে যে সেটা কি হতে পারে। রাষ্ট্রদূত বলছেন যে আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে, ভালো। প্রধান উপদেষ্টা যে 60% ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন, সেটির সঙ্গে তারা একই সঙ্গে তিনি প্রচারণায় সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে এই প্রত্যাশা করছেন। তো দেখেন, হয়তো ইঙ্গিতটা আরো পরিষ্কার। ভারত ইতিমধ্যে পরিষ্কারভাবে সম্ভব বলে দিচ্ছে অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে আওয়ামী লীগকে নিতে হবে, আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে, এটা ভারত এবং পশ্চিমারা হয়তো পছন্দ করছে না। তারা যে কোনো ফর্মে তারা ওই বিচারের জায়গায় রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার সেটাকে সমুন্নত রাখতে চাচ্ছে। এটা কি সম্ভব? এটা আপাতত অসম্ভব বা বর্তমান পরিস্থিতিতে। তাহলে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে কি তারা তাদের অবস্থান বক্তব্য ঘুরাবে না? তারা এটা অতীতেও যেমন বলে গেছে, মানে এখনো বলছে, আগামী বলবে। এখন এটা এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ যে আমরা আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিভাজন নাকি ঐক্যবদ্ধ করব, এবং এটা কি আদৌ সম্ভব? আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা, আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এটা একটা আপাতত অসম্ভব মনে হচ্ছে। হয়তো কালের প্রবাহে, মানে 1-2 বছর 4 বছর যাওয়ার পর সেটা হয়তো একটা বাস্তবতা হবে, কিন্তু আপাতত আমি কোনো সম্ভাবনা দেখি না, যদিও পশ্চিমারা তাদের মৌলিক যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা বিচ্ছিন্ন হবে না। যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান
বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করবো না। আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে, কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি। তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা আসি। আপনারা জানেন না, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে। সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছেন এবং তার 2 দিন আগে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি অজিত দোভাল এবং একটি মিটিংয়ে অজিত দোভালের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন। তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন। এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন, রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে। 4 দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয়, সব দলকে নিয়ে হয়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে যে ভারতে অজিত দোভালের সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জিও গারের উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন। সেই কথাটাই আবার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতাকর্মী মিথ্যে মামলায় কারাগারে বন্দী রয়েছেন, তাদের মুক্তি, জামিন, এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে, সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এটি গ্রহণযোগ্য নয়। এখানে ডক্টর খলিল ছিলেন। ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয়ে ভালো ডেভেলপ হয়েছে, যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন। আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐকমত্য পোষণ করেছে। ইটস নট দ্যাট যে এগুলো শুধু ভারত দিয়েছে, মোটামুটি 3 পার্টির মধ্যেই, 3টা বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায়। আরেকটা মজার ব্যাপার হলো যে অজিত দোভালের সাথে মিটিংয়ে যখন ডক্টর খলিল দিল্লিতে ছিলেন, তখন কিন্তু অজিত দোভাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন 6 কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায় যে বাংলাদেশ কী করবে। আমরা এই রিপোর্টটা দিলাম। তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন যে 4টি সীমান্ত এলাকায়, বাংলাদেশ ভারতের 4টি সীমান্ত এলাকায়, উত্তরবঙ্গে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরকম মোট 4টি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল, সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে। এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল, বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিং। তো এই আলোচনাগুলো আরও চলবে। আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ডে, স্পাই ওয়ার্ল্ডে, এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশে 17 জন গোয়েন্দা গত 14 মাসে খুন হয়েছে। সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে, স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে। কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে, তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন, সমস্যা করে আসলে ডক্টর ইউনূস। তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না। তিনি মনে করেন তিনি আছেন, তার সাথে জামাত আছে এবং ওয়াকার আছে, সুতরাং কেউ তার কিছু করতে পারবে। কিন্তু হাওয়া যে বদলাচ্ছে, আমি আপনাদের শেষ একটা খবরটি আপনারা জানেন কিনা জানি না, যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাব। এই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে, অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে। আশা করি এতক্ষণ মনোযোগ সহকারে না টেনে ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং একটি শেয়ার করবেন।